আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় একটি 7তলা ভবনে আগুন, একই পরিবারের 3 জন সহ নিহত 6। খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিছুক্ষণের মধ্যে শুরু হবে নাগরিক শোক সভা। অংশ নেবেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। যারা দেশ ছেড়ে পালিয়েছে তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বললেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। জনগণকে সজাগ থাকার আহ্বান। এবং সবজির বাজারে স্বস্তি, কমেছে দাম, তবে ভরা মৌসুমেও সব ধরনের চালের দাম কেজিতে 7 থেকে 8 টাকা বেড়েছে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরায় একটি 7তলা আবাসিক ভবনে আগুন লেগে একই পরিবারের 3 জন সহ 6 জন নিহত হয়েছেন। ভবনের দ্বিতীয় তলায় আগুনে পুড়ে এবং ধোঁয়ায় দম আটকে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, দোতলায় গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। জিএম তসলিমের রিপোর্ট। রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের 7তলা ভবনে সকাল 7টা 40 মিনিটে আগুন লাগে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এতে কালো ধোঁয়ায় আটকা পড়েন পুরো ভবনের বাসিন্দারা। আগুন লাগার ঘটনায় 5 তলায় ধোঁয়ায় শ্বাস নিতে না পারায় ঘটনাস্থলে একই পরিবারের 3 জন মারা যান। পরে দ্বিতীয় ও তৃতীয় তলায় অগ্নিদগ্ধদের কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে আরও 2 জন মারা যান। বাকিদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আগুনটা লাগছিল 7টা সাড়ে 7টার দিকে। ফায়ার সার্ভিস আস্তে আস্তে 8টা বাজে গেছিল। পরে এনে অনেকজন প্রায় যখন এই সাইডটা আগুন অনেক বেশি লাগে গেছে, মানে এই বাইরে পর্যন্ত তীব্রতা আসতেছিল। পরে এই সাইড দিয়ে অনেক মানুষ হাত বাড়ায় চিৎকার চেঁচামেচি বাঁচার জন্য করতেছিল। অনেকে মানে ছাদে গেছিল কিন্তু ছাদ বন্ধ ছিল। 5 তলায় ধোঁয়ার কারণে কারো শরীরে আগুন লাগে নাই, কিন্তু ধোঁয়ার কারণে তারা নিঃশ্বাস নিতে পারে নাই, অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে। আমি দেখছি আপনার এই বেলকনিতে লোক ছিল, ওই উপরে বেলকনিতে লোক ছিল, 6 তলায়, 7 তলায়, 5 তলায়। ভবনের দ্বিতীয় তলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। বিল্ডিং এর গাফিলতি ছিল, ভিতরে অনেক ইন্টেরিয়র করা, তো পর্যাপ্ত ফায়ার এক্সিস্টিং যে সেফটি ইকুইপমেন্ট ছিল এগুলো কোনো কিছু নাই। আর সর্বোপরি বিল্ডিং এর ছাদেও কেউ যেতে পারে নাই, কারণ ভিতরে উপরে একটা লক করা, তো এখানে কেউ যেতে পারে নাই। এটার থেকে অনেক সমস্যা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনটিতে এখনও উদ্ধার অভিযান চলছে। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে উত্তরার ঘটনাস্থলে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আগুনের সবশেষ পরিস্থিতি কি, আর উদ্ধার অভিযান এখনো চলছে কিনা আমাদেরকে জানাবেন। তোহা, আপনাকে ধন্যবাদ। উদ্ধার অভিযান বেশ আগে শেষ হয়ে গিয়েছে, কারণ আপনি যেটি বলছেন যে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ঠিকই, কিন্তু এরই মধ্যে নিভে গেছে 6টি তাজা প্রাণ। আরও 19 জনের অবস্থা কিছুটা শঙ্কাজনক। তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং যে 6 জন এরই মধ্যে মারা গেছেন তারা মূলত 2টি পরিবারের। আপনি দেখতে পাচ্ছেন যে উত্তরার এই 11 নম্বর সেক্টরের এই বাড়িটি মূলত একটি 6তলা ভবন। এই 6তলা ভবনের দ্বিতীয় তলায় মূলত আগুনের সূত্রপাত হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে কী কারণে আগুন লেগেছে। তারা বলছেন যে তারা আশঙ্কা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল এবং ঘরে প্রচুর পরিমাণ আসবাবপত্র থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং মানে বিপুল পরিমাণে এখানে ধোঁয়া বের হয়। এই ধোঁয়ার কারণে মূলত দম বন্ধ হয়ে, অর্থাৎ শ্বাস বন্ধ হয়ে যে 6 জন মারা গেছেন তারা এখানেই মারা গিয়েছেন। বাকি যে 19 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। আমি আপনাকে তোহা একটা বিষয় জানিয়ে রাখি যে 6 জন মারা গেলেন তাদের মধ্যে 2টি পরিবার মূলত, কারণ এই ভবনটির দোতলায় মূলত 2টি ইউনিট এবং 2টি পরিবার এখানে বসবাস করতেন। তার মধ্যে একটি পরিবারের একজন সদস্য, তিনি হচ্ছেন ফজলে রাব্বি। তার গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলায়। তিনি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করতেন এবং তার স্ত্রী সুবর্ণা আক্তার, তিনিও আরেকটি ওষুধ কোম্পানি অর্থাৎ স্কোয়ারে তিনি চাকরি করতেন।
তারা দুজনই আজকে শুক্রবার অনেক স্বপ্ন নিয়ে তারা ঘুমিয়েছিলেন যে আজকে সন্তানদের নিয়ে তারা বের হবেন, শুক্রবার দিন ছুটির দিন, কিন্তু তার সাথে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো। কারণ ফজলে রাব্বি এবং আফরোজা আক্তার সুবর্ণা এই দম্পতি এবং তাদের সাথে থাকা তাদের 2.5 বছরের সন্তান তিনজনই কিন্তু এই ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের আরেক বড় ছেলে যার বয়স 11 বছর, তিনি তার পাশের বিল্ডিংয়ে তার নানুর বাসায় ছিলেন। এ কারণে তিনি প্রাণে রক্ষা পেলেও এই মুহূর্তে তার মানসিক অবস্থা আপনারা বুঝতেই পারছেন কি অবস্থায় তা দিয়ে যাচ্ছে। অন্য যে পরিবারটি তাদের পাশের ইউনিটে ছিল তাদেরও একই অবস্থা, পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। এখানে শোকে কাতর হয়ে আছেন এই দুটি পরিবার। এখানে আমরা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু ধোঁয়ার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং শ্বাস বন্ধ হয়ে অনেকেই মারা যায়, এ কারণে অতি দ্রুত উদ্ধার কাজ শুরু হওয়া সত্ত্বেও অনেককেই তাদের জীবন রক্ষা করা গেল না। তো এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। পরবর্তী সংবাদে আমি ফজলে রাব্বির পরিবার এবং তার সন্তানের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। তোহা। জি মেজদান, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোক সভা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শোক সভায় এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ JR মুদাসসির হোসেন এতে সভাপতিত্ব করবেন। বেগম জিয়ার রাজনৈতিক কর্মময় জীবনে স্মৃতিচারণ করবেন বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবৃন্দ, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক সহ নাগরিক সমাজের শীর্ষ ব্যক্তিরা। শোক সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ। বিএনপি চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর 80 বছর বয়সে ইন্তেকাল করেন। দর্শক, এই মুহূর্তে সংসদের সামনে আছেন সহকর্মী মঈনুল হাসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মঈন, শোক সভায় অতিথিরা কি আসতে শুরু করেছেন? আমাদেরকে বিস্তারিত জানাবেন। তোহা, অতিথিরা আসলে আসতে শুরু করেছেন। আপনি জানেন যে আজকে জুম্মার নামাজ, শুক্রবার জুম্মার নামাজের পরপরই আসলে যারা ঠিক অতিথি না, যারা এখানে আজকে আমন্ত্রণ পেয়েছেন তারা প্রবেশ করতে শুরু করেছেন আর কি। ইতিমধ্যে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেক যারা আজকের অনুষ্ঠানের অতিথি আমন্ত্রিত যারা, তারা ওনারা অনেকেই এসে পৌঁছে গেছেন এবং বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন ওনারা আসা শুরু করেছেন। নির্ধারিত সময় যেটি এই নাগরিক শোক সভার নির্ধারিত সময় সেটি নিশ্চয়ই আপনি জানেন যে 2:30টার সময় শুরু হওয়ার কথা। ঘড়ির কাঁটায় এখনও প্রায় 30 মিনিটের মতো সময়, 25-30 মিনিট সময় রয়েছে। তো ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই যারা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তারা উপস্থিত হবেন। এই অনুষ্ঠানটি আসলে নাগরিক সভা, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরেই এই মানিক মিয়া অ্যাভিনিউ এবং এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই কিন্তু স্মরণকালের সর্ববৃহৎ জানাজার মধ্য দিয়ে ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে সমস্ত বাংলাদেশের আপামর জনগণ। আজকের এই নাগরিক শোক সভাটি মূলত আয়োজন করা হয়েছে নাগরিক কমিটির পক্ষ থেকে আর কি। মূলত এখানে বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন, সমাজের বিভিন্ন স্তরের যারা রয়েছেন, নাগরিক সমাজ, সুশীল সমাজ যারা রয়েছেন, বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী সহ যারা রয়েছেন, মূলত ওনারাই আজকে এখানে স্মৃতিচারণ করবেন। স্মৃতিচারণটি হচ্ছে বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের যে কর্মময় জীবন, সংগ্রামী জীবন, বেগম খালেদা জিয়ার পদার্পণের পরপরই আসলে এরশাদ বিরোধী, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ওনার জীবনের বা রাজনৈতিক জীবন বা ওনার জীবনের আপনি জানেন যে 24শে গণ অভ্যুত্থানের পরপরই আসলে কিছুদিন পরেই 1 বছর 1.5 বছর পরে আসলে
তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আজকে মূলত বেগম খালেদা জিয়ার সেই সংগ্রামী জীবন নিয়ে আসলে এখানে যারা অতিথি রয়েছেন তারা আসলে স্মৃতিচারণ করবেন। বেগম খালেদা জিয়া কীভাবে কী প্রেক্ষিতে আসলে রাজনীতিতে পদার্পণ করলেন, তারপর আসলে এই দীর্ঘ 43 বছর রাজনৈতিক জীবনে তাকে কী ধরনের চড়াই উচ্চায়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। বেগম খালেদা জিয়া জানেন যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অগ্রযাত্রার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে অবিস্মরণীয় অবদান রয়েছে সেই অবদানের আসলে তারা স্মৃতিচারণ করবেন, সেই অবদানগুলো তুলে ধরবেন। এবং পাশাপাশি যেটা ধারণা করছি যে এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে আগামী দিনে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, বেগম খালেদা জিয়ার আদর্শ বা বেগম খালেদা জিয়ার যে সারা জীবন যিনি রাজনীতি করেছেন, সংগ্রাম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সেই বেগম খালেদা জিয়ার সেই সংগ্রামী জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে ধারণ করে আসলে কিভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে সেই বক্তব্য ধারণা করছি যে বিশিষ্ট ব্যক্তিদের কণ্ঠে উচ্চারিত হবে। বেগম আজকের এই নাগরিক শোক সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি উপস্থিত হবেন। জিয়া পরিবারের যে সদস্য রয়েছেন, অন্যান্য বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছেন, বেগম খালেদা জিয়ার বোন সহ ভাই, ওনারা যারা রয়েছেন পরিবারের সদস্য, তারাও এখানে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই নিশ্চয়ই সময় যত আসলে গড়াচ্ছে, অতিথিরাও এই অনুষ্ঠানে আসতে শুরু করেছেন, আসছেন, নিশ্চয়ই অনেকটা ভিড় বেড়ে গেছে এরই মধ্যে। ধারণা করছি যে মঈন, আপনাকে ধন্যবাদ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ার। তারেক রহমানের সাথে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল এই বৈঠকের নেতৃত্ব দেন তিনি। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লেঞ্জ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি, বিএনপির যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির। যারা দেশ ছেড়ে পালিয়েছে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, গণপূর্ত ও গৃহায়ন এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে বান্দরবানে গণভোটের প্রচার, উঠান বৈঠক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। দেশে যাতে কোনোভাবেই ফ্যাসিবাদ আর সৃষ্টি হতে না পারে সেজন্য সবাইকে গণভোটে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি। এর আগে চড়ুইপাড়া এলাকায় ভোটের গাড়ির নির্বাচন প্রচারণার উদ্বোধন করেন তিনি। বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে তাদের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য, এবং জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে সেই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। আজ পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাত্রি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন। এই শবে মেরাজের রাতেই মুসলমানদের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে। তবে ভরা মৌসুমেও রাজধানীর বাজারে সব ধরনের চালের দাম কেজিতে ৭ থেকে ৮ টাকা বেড়েছে। এদিকে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মুরগির দাম। রাজধানীর বাজার দর নিয়ে জেমস হামিমের রিপোর্ট। শীতকাল মানেই বাজারে থরে থরে সাজানো শীতের সবজি। দাম কমে আসায় সেই সবজির স্বাদ তৃপ্তি নিয়ে উপভোগ করছেন নগরবাসী। কাঁচা তরকারির দাম গত সপ্তাহে এই সপ্তাহে তেমন পরিবর্তন হয় নাই। যখন সিজনে মনে করেন যে মাল প্রোডাকশন হয় জমিতে তখন ঠিকই দাম কম হয়, আর যখন না থাকে তখন তো কাঁচামরিচের বাজার হয়ে যায় ৪০০ টাকা। এই এক সপ্তাহের মধ্যে দাম অনেক বাড়ছে। মাছ, তরকারি, মুরগি
কোনো কিছু বাদ নাই, সব কিছু দামে বাড়ছে। তা এখন এইভাবে বাড়তে থাকলে তো আমরা একটা লাগাম ধরতে পারতেছি না। আমরা যারা প্রতিদিন যারা নিত্য বাজারে আসি, আমাদের পক্ষে আসলে যদি 10টা আইটেম নিয়ে আসি চিন্তা করে বাসায় নিয়ে যেতে হয় 7টা আইটেম। আমরা তো এত টাকা দিন আমার সম্ভব না, হেরা বলে নিলে না নিলে বাদ দিন। তবে ভরা মৌসুমও চালের দাম কেজিতে বেড়েছে 7-8 টাকা। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে বেড়েছে, আপনার মিনিকেট বাড়ছে কেজি প্রতি 3 টাকা 4 টাকা। এটা সিন্ডিকেটের কারণে। আপনি গেজের সপ্তাহ তুলনায় এই সপ্তাহ প্রতি মুরগির কেজি আপনি 20-30 টাকা। শীতের কারণে আপনার অনেক মুরগির খামার নষ্ট হয়ে গেছে, তার কারণে আপনার মুরগির আমদানি কম। এদিকে বাজারে দেশি মাছের সরবরাহ থাকলেও দাম চওড়া, তবে স্থিতিশীল রয়েছে গরু মাংসের দাম। জেমস হাবিম, এটিএন বাংলা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত কালীগঞ্জ উপজেলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন গাজীপুর 5 আসনের প্রার্থীরা। বিএনপি মনোনীত প্রার্থী AKM ফজলুল হক মিলন বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ নিতে চান তিনি। আর জামায়াতের প্রার্থী খায়রুল হাসান বলেন, ব্যালট বিপ্লবে তরুণ ভোটাররা নতুন ইতিহাস সৃষ্টি করবে 12 ফেব্রুয়ারি। প্রতিনিধি মাছুর ইসলাম মাসুমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। নুরু মিয়ার বয়স 81। 65 সাল থেকে ভোটার তিনি বলেন, ভোটের আগে সবাই বড় বড় আশ্বাস দেয়, নির্বাচিত হওয়ার পর সব ভুলে যায়। তার কাছ খাওয়ার কিছু নেই আমার, তার সাথে চাই ভালো ব্যবহার, সতর্ক করতে হবে, ভালো ব্যবহার, সন্ত্রাসমুক্ত এলাকার মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে, সেটি আমাদের পথ। নুরু মিয়ার মতো প্রবীণ মানুষ যেরকম শান্তিপূর্ণ রাজনীতির চর্চা চান, একই রকম চাওয়া তরুণ ভোটারদেরও। মাদক মুক্ত, নেশা মুক্ত যাতে গড়ে তুলতে পারে, শিক্ষিত একটা সমাজ গড়ে তুলতে পারে, এই জন্য আমরা একটা আশাবাদ নিয়ে আসি, ভালো ব্যক্তিকে আমরা ভোট দিব। কালীগঞ্জ উপজেলার 3,33,000 ভোটার 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে যাচ্ছেন তাদের প্রতিনিধি। এর মধ্যে খ্রিস্টান জনগোষ্ঠী 16,000-এর মতো। আসনটিতে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, ধানের শীষের পক্ষে জোয়ার বইছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা, আন্তরিক চেষ্টা এবং ঐকান্তিক ভারসাম্য নিয়ে মানুষ যে অধীর আগ্রহে বসে আছে, আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবে। আমি আশা করি সেই সরকার যে হবে, সেই সরকার হবে জনকল্যাণমুখী, জনদরদী। জামাতের প্রার্থী খায়রুল হাসান বলেন, শিল্প কারখানা গড়ে উঠলেও কালীগঞ্জের মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড, আমরা আশা করছি যে সেটা যদি হয়, স্বতঃস্ফূর্তভাবে জনগণ এবার তাদের পছন্দের ব্যক্তি এবং দলকে বেছে নেবে। আমি আশা করছি ইনশাল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে জনগণ ন্যায় ইনসাফের পক্ষে তাদের রায় দিবে। প্রার্থীদের সাথে নিয়মিত মত বিনিময় সভা করে আচরণবিধির ব্যাপারে সতর্ক বার্তা দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটাররা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন হলেই সুশাসন প্রতিষ্ঠিত হয় না। এজন্য আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি কালীগঞ্জ গড়ে তুলতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কালীগঞ্জ, গাজীপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গোপালগঞ্জ 2 আসনের পৌরসভার সামনে আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আমরা রয়েছি গোপালগঞ্জ পৌরসভার ঠিক সামনে। এই জায়গাটি মূলত গোপালগঞ্জ 2 আসনের অন্তর্ভুক্ত। এই আসনে 3,60,000-এর কিছু বেশি ভোটার রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গোপালগঞ্জ মূলত আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। যেহেতু এবারে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, ঠিক সেই বিবেচনায় এই এলাকায় ছড়ায়নি রাজনৈতিক নির্বাচনে উত্তাপ। তবে এই এলাকার বিএনপি এবং জামাতের যে প্রার্থীরা রয়েছেন তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন আগামী নির্বাচনে তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার জন্য। তরিক ইসলাম, এটিএন বাংলা, গোপালগঞ্জ। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। শিক্ষা ও চিকিৎসা সহ বেশ কিছু মৌলিক অধিকার থেকে বঞ্চিত জামালপুর 2 আসনের ভোটাররা। নেই ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, আবার চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে ময়মনসিংহ শহরে। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় তাদের প্রধান জীবিকা কৃষিকাজ। তবে সেই কৃষিরও ন্যায্য দাম পান না কৃষকরা। যোগাযোগেরও বেহাল অবস্থা। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন এমন প্রার্থী বেছে নিতে চান এখানকার ভোটাররা। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে 171 কিলোমিটার দূরে জামালপুরের ইসলামপুর উপজেলা। এই একটি উপজেলা নিয়ে গঠিত জামালপুর 2 আসন।
যেখানে ভোটার প্রায় 2,82,000। ভোটাররা বলছেন স্বাধীনতার 55 বছরে এই আসন থেকে এমপি মন্ত্রী হয়েছেন অনেকেই, কিন্তু তারা এখানকার উন্নয়নে রাখেননি তেমন ভূমিকা। আঙ্গরে গ্রাম এলাকায় উন্নয়ন চাই, স্কুল কলেজ আছে, হিন্দার দরকার, পোলাহানের লেখাপড়া করার দরকার। চুরি চামারি এইগুলা ব্যবসা, মানে গরিবের যে মেয়েরা নিজের আত্মসাৎ করে এই ধরনের সমস্যা। আমাদের নির্বাচনে ভালো প্রার্থী আশা করি ইনশাল্লাহ, আমাদের গরিব দুঃখের পাশে দাঁড়াবে, রাস্তাঘাটে কাজবাজ করবে, দেশের উন্নয়ন করবে, এরকম প্রার্থী আমরা চাইতেছি। সৎ এবং যোগ্য প্রার্থী চাই, এটাই আমরা চাই। এই আসনে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বিএনপির মনোনয়ন পেয়ে ভোটে লড়ছেন। ধানের শীষের পক্ষে এখানে জোয়ার তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তরুণ ভোটারদের আমার উপর আস্থা রয়ে গেছে, কাজে মানুষ আমার উপর অত্যন্ত বিশ্বাস রাখে, কাজে তারা আশা করে যে আমার মতো মানুষ যদি সংসদে যায় তাহলে এই এলাকার সর্বপ্রকার সমস্যার সমাধান হবে। জামায়াত ইসলামীর হয়ে এখানে নির্বাচনে লড়ছেন মোহাম্মদ শামসুল হক। এই এলাকায় অতীতের নির্বাচনগুলোতে দলটির রেকর্ড ততটা ভালো না থাকলেও এবার দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন বেড়েছে বলে দাবি স্থানীয় নেতাদের। জনগণ এবার পরিবর্তন দেখতে চায়, জনগণ আর দাসত্ব শৃঙ্খলাবদ্ধে আবদ্ধ হতে চায় না। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনেও বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের জনগণ পছন্দ করবে ইনশাআল্লাহ। এটা আমাদের জামাত ইসলামী ইসলামপুর উপজেলার বিশ্বাস। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, ইসলামপুরের উন্নয়নে যিনি সত্যিকার অর্থে ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন বাসিন্দারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, জামালপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ 3 আসনের ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি সোনারগাঁও সিদ্দিরগঞ্জে। এটি নারায়ণগঞ্জ 3 আসনের অন্তর্ভুক্ত। আজ সকাল থেকে এই আসনটি আমরা ঘুরে দেখেছি। এই আসনে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন এলাকায় মাদকের একটি ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে এবং এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানা আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এলাকার সড়ক উন্নয়নের পাশাপাশি তারা চাচ্ছেন কিন্তু এলাকায় উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান তারা চাইছেন। আগামীতে এই সকল উন্নয়ন যে করবে আসলে কিন্তু তাকেই কিন্তু এলাকার মানুষরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সেই পাশাপাশি যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিধিনিষেধের কারণে কোনো প্রচারণার কাজ তারা চালাতে পারছেন না, তবে তারা ভোটারদের কাছে কাছে যাচ্ছেন এবং তাদের কাছে দোয়া চাইছেন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, নারায়ণগঞ্জ এই 3 আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 5.5 লাখেরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ 3 আসন থেকে নির্বাচন প্রচারণার সর্বশেষ খবর। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী রাবি প্রবি জাতীয় ট্যুরিজম সম্মেলন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে এই সম্মেলনে বিভিন্ন পর্যটন প্যাকেজ, ভ্রমণ অভিজ্ঞতা এবং পর্যটন শিল্পের জনপ্রিয় গন্তব্য নিয়ে 70টি তথ্য উপস্থাপন করা হবে। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান। সন্তানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল তুলে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে সংগ্রামের স্বীকৃতি হিসেবে 2025 সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন মাচাদো। স্থানীয় সময় বৃহস্পতিবার বৈঠকে সোনার মেডেলটি ট্রাম্পকে তুলে দেন তিনি। ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, মারিয়ার দেয়া নোবেল শান্তি পুরস্কার পারস্পরিক সম্মানের এক অসাধারণ ইঙ্গিত। তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে যে নোবেল শান্তি পুরস্কার ট্রান্সফার, শেয়ার বা বাতিল করা যায় না, অর্থাৎ পুরস্কারের আসল মর্যাদা মাচাদোরই রয়ে গেছে। বৈঠকের পর মাচাদো ক্যাপিটাল ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস ও কৃতজ্ঞতা থেকেই তিনি এই বিপুল সম্মানসূচক উপহার ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীর উত্তরা একটি আবাসিক ভবনে আগুন, 2 পরিবারের 6 জন নিহত। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 10। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, ধারণা পুলিশের।
খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিছুক্ষণের মধ্যে শুরু হবে নাগরিক শোক সভা। অংশ নেবেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। যারা দেশ ছেড়ে পালিয়েছে তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বললেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। জনগণকে সজাগ থাকার আহ্বান। এবং সবজির বাজারে স্বস্তি, কমেছে দাম, তবে ভরা মৌসুমেও সব ধরনের চালের দাম কেজিতে 7 থেকে 8 টাকা বেড়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।